এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজনে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। দর্শক, সম্প্রতি বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির বিরুদ্ধে অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে। একটি অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে অভিযোগটি আসলে রয়েছে যে তারা দেশে প্রকৃতপক্ষে রপ্তানি কমলেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখে আসছিল ইপিবি, এবং সেটার বিপরীতমুখী চিত্র উঠে এসেছে সম্প্রতি এনবিআর এর হালনাগাদ তথ্যে। এবং যেটা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক, তাতে দেখা যাচ্ছে যে গত 2 বছরের মোট 20 মাসে রপ্তানির হিসাব থেকে 2334 কোটি মার্কিন ডলার উধাও হয়েছে। রপ্তানির হিসাবের এই উলটপালট হওয়ার কারণ, প্রভাব, এসব সম্পর্কে আজ আমরা কথা বলবো, এবং এ নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য জুমে যুক্ত হবেন নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি জি। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ইপিবির রপ্তানির হিসাব নিয়ে আপনারা অনেকদিন ধরে দ্বিমত প্রকাশ করে আসছিলেন। এই সন্দেহের পেছনে আসলে যুক্তি কি ছিল? দেখেন, আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা কাজ করি, আমরা নিজেরা ফ্যাক্টরিতে থাকি বা রপ্তানি প্রক্রিয়ার সাথে সরাসরি আমরা সম্পৃক্ত। তো আমি যখন দেখি যে আমার রপ্তানি আদেশ কম, আমার ফ্যাক্টরি আমার ক্যাপাসিটির 60-70% ক্যাপাসিটিতে রান করে, কখনো 50% ক্যাপাসিটিতে রান করে, আমার পাশের ফ্যাক্টরির তার রপ্তানি কম, আমার আমার মেম্বারদের রপ্তানি কম, আমার ব্যাংকে যখন দেখি আগে $5 কোটি মাসে রপ্তানি হতো, এখন এখন এটা $3 কোটি নিচে চলে আসছে। তাহলে ইপিবি যখন 2022 সালের নভেম্বর মাসের রপ্তানির ফিগারটা দিল $5.09 বিলিয়ন, তখনই আমি সেটা বলেছিলাম যে এই রপ্তানি আমরা করি নাই, কারা করেছে আমরা জানি না, এবং আমাদের সাথে আমাদের যে ইউডির হিসাবের সাথে এটা মিলে না। তো এরপরে কন্টিনিউয়াস কিন্তু ইপিবি এই হিসাবটা প্রতি মাসেই $5 বিলিয়ন উপরেই দেখিয়ে যাচ্ছি, এবং আমরা প্রতিবারই কিন্তু আমরা দ্বিমত পোষণ করেছি এবং বলেছি যে এটা সঠিক চিত্র নয়। এবং আমরা এইটাও বারবার বলার চেষ্টা করেছি যে ইপিবি যে এরকম অতিরিক্ত রপ্তানি দেখিয়ে সরকারকে যে মিসগাইড করছে বা ভুল তথ্য সরবরাহ করছে, তাতে কিন্তু আলটিমেটলি রপ্তানি খাতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হবে। কারণ সরকার যখন দেখবে যে রপ্তানি তো ভালো হচ্ছে, গ্রোথ ভালো, 10-15% গ্রোথ, 12% গ্রোথ, তখন কিন্তু পলিসিটা হবে ওইটার আলোকে। এবং দেশের জিডিপির গ্রোথ বলেন, জিডিপির ক্যালকুলেশন বলেন, সবকিছুই কিন্তু সেখানে তখন ওই রপ্তানির ফিগারকে ধরেই কিন্তু হচ্ছে। তো আমরা বারবারই বলে আসছিলাম এটা সঠিক না। এবং সর্বশেষ যেটা বাংলাদেশ ব্যাংক আমাদের নগদ সহায়তা কমিয়ে দিল বলতে, এটা এখন যেটা দিয়েছে এটা হলো শেষ ধাপ, এরপর হলো জিরো, এরপরে জিরো। তো এই পরিস্থিতিতে আসার জন্য কিন্তু এই রপ্তানির ভুল তথ্য কিন্তু দায়ী। এবং আরেকটা যেটা আমাদের জন্য একটা দায় চলে আসছিল বারবার, বাংলাদেশ ব্যাংক বলছিল যে আমরা কিছুদিন আপনি নিশ্চয়ই শুনেছেন, বলেছে যে $9 বিলিয়ন আমরা রপ্তানি মূল্য দেশে ফেরত আনি নাই, পরবর্তী দিকে বলছে $12 বিলিয়ন আমরা আনি নাই। তো এই দায়গুলি আলটিমেটলি আমাদের উপর কিন্তু চলে আসছে। তো যার কারণে আমরা কিন্তু কখনোই এটাকে অ্যাকসেপ্ট করিনি এবং বারবার বলেছি এটা সঠিক নয়। এখানে কোথাও ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি হচ্ছে বা মানে এই যার কারণে এই ভুল হচ্ছে। অবশেষে বাংলাদেশ ব্যাংক সেটাকে বের করেছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে বাংলাদেশ ব্যাংক সত্যিকার অবস্থাটাকে তুলে ধরেছে। এবং এটা দেখেন, এটা আশ্চর্যজনক হচ্ছে, প্রায় 2 বছরে এখন এই পর্যন্ত $22 বিলিয়ন মতো একটা ডিফারেন্স বাংলাদেশ ব্যাংক বলছে, যেটা আসলেই এত বড় একটা ডিফারেন্স যদি হয়ে যায় তাহলে টোটাল সিনারিওটাই কিন্তু অন্যরকম হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু তো সেই জায়গাটায় আমরা বর্তমানে যাই হোক, তারপরে একটা এই ইয়েটা আসছে, এইটা যদি অন্তত সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটাকে ডিজিটাইজেশনের মধ্যে অনলাইনের মাধ্যমে যদি টোটাল ইয়েটাকে এনবিআর যদি করে, তাহলে কিন্তু এটা হয়তোবা সম্ভব হবে যে সামনে প্রকৃত তথ্যটা, চিত্রটা আমরা যাতে রেগুলার পেতে পারি। জি, এটা কি আসলে কেবলই পদ্ধতিগত ভুল, নাকি আসলে এটা কোনোভাবে কেউ করেছে? এই প্রক্রিয়াটি আসলে গুরুত্বের সঙ্গে দেখা উচিত কিনা, কি মনে করছেন? পদ্ধতিগত ভুলটা আপনি কিভাবে বলবেন? পদ্ধতিগত ভুল হয়তো কিছুটা অংশ হতে পারে, কিন্তু এত বড় ফিগারটা পদ্ধতিগত ভুল হতে পারে না। কোনটা পদ্ধতিগত ভুল হতে পারে?
যেমন ইপিজেড থেকে আমি র মেটেরিয়াল কিনেছি, মনে করেন $1,00,000 আমার একটা রপ্তানির বিপরীতে ইপিজেড থেকে আমি 70 বা $60,000 র মেটেরিয়ালস এনেছি। এটা একবার এসআই কোটাতে হয়তো ঢুকেছে। আবার আমি এনে এই র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য যখন বিদেশে রপ্তানি করলাম $1,00,000, তখন আবার $1,00,000 এন্ট্রি হয়েছে। এইভাবে হয়তো কিছু এন্ট্রি ডাবল এন্ট্রি বা ইয়েতে পদ্ধতিগত ভুলের কারণে হয়েছে। কিন্তু যেটা মেজর যে ভুলটা আমরা জানতে পেরেছি সেটা হলো একই রপ্তানি ডাবল ট্রিপল এন্ট্রি হয়েছে একই পয়েন্টে, এসআই কোটা ওয়ার্ল্ডে কাস্টমসের পয়েন্টে যারা এন্ট্রি দিয়েছেন তারা একই রপ্তানিকে দুইবার তিনবার এন্ট্রি দিয়েছেন, এরকমও আইডেন্টিফাই হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সুতরাং এই দায়টা নিতে হবে এনবিআর কেই মূলত, কারণ এনবিআর এর রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু ইপিবি এই রপ্তানি যে ফিগারটা বা প্রকাশ করে থাকে। তো সেই ফিগারটা আসে কিন্তু এনবিআর থেকে। 2022 সালের নভেম্বরের রপ্তানিটা যখন 5.10 বিলিয়ন দেখালো, আমি যখন যে মন্তব্য করলাম পত্রিকা আমার মন্তব্যটা ছাপা হলো, এরপর দিনই বাণিজ্য মন্ত্রণালয়ে একটা মিটিং ছিল, সেখানে বাণিজ্য মন্ত্রী মহোদয় আমাকে ধরলেন যে আপনি একটা সরকারের একটা তথ্য, রপ্তানির তথ্যকে চ্যালেঞ্জ করছেন। আমি বললাম যে দিস ইজ নট চ্যালেঞ্জ, এটা আমি বলছি যে আমরা এই রপ্তানি করি নাই, আমাদের সাথে হিসাব মিলে না। তখন ওখানে ইপিবির চেয়ারম্যানকে, উনি ভাইস চেয়ারম্যানকে তিনি জিজ্ঞেস করলেন যে কি উত্তর দেন এটা। তখন তিনি বলেছেন যে এটা তো আমরা এনবিআর থেকে যে তথ্য পাই সেই তথ্যের ভিত্তিতে আমরা এটা দিয়ে থাকি। সেখানে এনবিআর এর ফার্স্ট সেক্রেটারি ছিলেন মেম্বার, এনবিআর এর মেম্বার সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন যে আমরাও এসআই কোটাতে যেই তথ্যটা পাই সেই তথ্যটাই আমরা ইপিবি কে সরবরাহ। তাহলে ভুলটা কার, এর দায়টা কার, সেটা নিশ্চয়ই সরকার সেটাকে নির্ধারণ করবে এবং সেই ভুলটা সংশোধনের উদ্যোগ যেহেতু নেওয়া হয়েছে, এটা আমি মনে করি একটা সমন্বিত উদ্যোগ দরকার, যাতে কোনো পয়েন্টে কোথাও কোনো ভুল আর ভবিষ্যতে না হয়। জি, এই হিসাব ওলটপালটের কারণে দেখা গেছে যে 20 মাসে $23 বিলিয়ন উধাও হয়ে গেছে, এমন একটা অভিযোগ আমরা আসলে খবরে পেয়েছি। এবং গরমিল ধরার কারণে বাংলাদেশ ব্যাংক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো দায় চাপাচ্ছে এনবিআর এর ওপর, কিন্তু এনবিআর আসলে তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছে। এই বিষয়ে আমরা আরও বক্তব্য শুনবো আপনার। এখন এই পর্যায়ে একটা বিরতির সময় হয়েছে, দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, বিরতিতে যাবার আগে যেটা বলছিলাম, গতকাল কিন্তু এই বিষয় নিয়ে, গরমিল নিয়ে আসলে একটা মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আপনি নিশ্চয়ই সেটা শুনেছেন। এ নিয়ে আপনার আসলে কি বলার আছে? আমি সেখানে ছিলাম। জি জি, আমি সেই ব্যাপারে বলবো। জি 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 উনি ডাবল কাউন্ট করার একটা কথা বলেছেন। হ্যাঁ, ওই তো সেই কথাটা তো আমিও বলেছি যে ওখানে ডাবল ট্রিপল কাউন্ট হয়েছে, বিভিন্ন মানে এন্ট্রি হয়েছে, যেটা উনিও বলেছেন। এবং সেখানে বলেছেন যে ইপিবির যে গরমিলের কথাটা বলেছেন এবং সেটা তথ্যগত ভুল বা এটা কোঅর্ডিনেশনের অভাবের কথা তিনি বলেছেন। ডেফিনেটলি সেটা আমি বলবো যে কোঅর্ডিনেশনের অভাব ছিল বলেই কিন্তু আজকে এই ভুলটা হয়েছে। এবং আমরা কিন্তু বারবারই বলে আসছিলাম, বাংলাদেশ ব্যাংকও বলেছিলাম যে যদি এক্সপোর্ট প্রসিড না এসে থাকে তাহলে কারা এক্সপোর্ট প্রসিডটা আনলো না সেই তালিকাটা আমাদেরকে দেন, আমরা দেখি। কিন্তু সেই তালিকা কিন্তু আমরা পাইনি। তো যাই হোক, তারপরও মাননীয় উপদেষ্টা মহোদয় কালকে যে কথাগুলি বলেছেন, যে সেখানে তিনি বলেছেন যে ইপিবির গরমিল যেটা হয়েছে ভবিষ্যতে এই যেহেতু এখন একটা জায়গায় চলে আসছে, সেখানে ভবিষ্যতে যাতে আর না হয়, এই ভুলটা না হয়, তথ্যগত ভুল,
সেটা নিয়ে সরকার সচেষ্ট থাকবে বলেই তিনি আশ্বস্ত করেছেন। জি, এই বিষয় নিয়ে ইপিবির তথ্যে যে গরমিল রয়েছে, বিষয় নিয়ে কিন্তু বিটিএমইএ এর সভাপতিও কথা বলেছেন। তিনি বলেছিলেন যে এটা একটা ষড়যন্ত্র এবং আমাদের শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে, এটা তিনি বলেছিলেন। এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, ষড়যন্ত্রটাকে আমি ওইভাবে ষড়যন্ত্র বলবো না। আমি এটাকে যেভাবে বলতে চাই যে এই তথ্যগত ভুলের কারণে সরকার যে পলিসিগুলি নিয়েছে, এই পলিসিগুলির কারণে আজকে আপনি যদি দেখেন যে টোটাল রপ্তানি খাত কিন্তু আমাদের এক্সপোর্ট কিন্তু ডিক্লাইনে, এবং রপ্তানি খাত আমি যে কথাটা বলার চেষ্টা করছি, মোর দেন 80% আমার ইন্ডাস্ট্রি বর্তমানে আইসিইউতে আছে। এবং সরকারের এই পলিসিগুলির কারণে আইসিইউ থেকে এখন কেউ হয়তো লাইফ সাপোর্টে যাবে, সেখান থেকে বিদায় নিবে। কিন্তু এই তথ্যগত ভুলটা যদি না হতো, তাহলে সরকার যখন দেখতো যে রপ্তানি 15%, 20% ডিক্লাইনিং করছে, তখন কিন্তু পলিসিটা অন্যরকম হতে পারতো। আজকে যে ইনসেন্টিভটা বন্ধ করে দেওয়া হলো, সেটা হয়তো বন্ধটা হতো না। এই জায়গায় আমি বলতে চাই যে বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় এই তড়িঘড়ি করে নগদ সহায়তা বন্ধ করে দেওয়ার জন্য যে প্রক্রিয়াটা করল, এটা কোনোভাবেই মানে আমাদের কাছে কাম্য নয়। কারণ 2026 সালের পরেও কিন্তু ডাব্লিউটিও রুলস অনুযায়ী আরো 3 বছর, অর্থাৎ 29 সাল পর্যন্ত এই বিকল্প নগদ সহায়তা অব্যাহত রাখার সুযোগ কিন্তু রয়েছে। ধরে নিলাম আমরা ওই 3 বছরের গ্রেস পিরিয়ড বা ইয়েতে অ্যাডভান্টেজটা নিব না, 26 সালেও যদি আমি শেষ করতে চাই, তাহলেও কিন্তু আমাদের 2.5 বছর সময় রইল। তারপর এই পরিস্থিতিতে কেন বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় এই বছর থেকে এটাকে বন্ধের প্রক্রিয়াটা করে দিল? ওনারা হয়তো বলবেন আস্তে আস্তে সহনীয় পর্যায়ে নেওয়ার কথা বলবেন, যেটা বলার চেষ্টা করেছেন। তো সহনীয় পর্যায়ে তো নাই, এখন তো যেটা দেওয়া হয়েছে এটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। অর্থাৎ যে নামিয়ে যেই জায়গায় নেওয়া হয়েছে ইনসেন্টিভ, এটা আর মানে নেওয়া আর না নেওয়া একই জিনিস। এটা যেমন আমরা এখনই চিন্তা করছি আমরা আর এটার দিকে আমরা আর মানে যাব না, বিকল্প আমরা কম জি, দামে আমার র মেটেরিয়ালস আমদানিতে যাব, তাতে কিন্তু বিকেএমই এর আলটিমেটলি একটু থামাতে হচ্ছে। বিকেএমই এর সভাপতি হিসেবে তৈরি পোশাক শিল্পে এই গরমিলের কোনো নেতিবাচক প্রভাব পড়ছে কিনা? হ্যাঁ, নেতিবাচক প্রভাব তো আছেই, বর্তমানে চলছে। এবং বাংলাদেশের রপ্তানি খাচ্ছে এখন মানে মাইনাসের দিকে যাচ্ছে। আমি মনে করি যে এই রপ্তানি বেশি দেখিয়ে যে রং পলিসি করা হয়েছে, সেই পলিসির কারণে আজকে বাংলাদেশের রপ্তানি খাত কিন্তু মুখ থুবড়ে পড়ার অবস্থায় গিয়েছে। এবং আজকে যেখানে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থানে যাওয়ার কথা, সেখানে ভিয়েতনাম বাংলাদেশকে টপকে প্রথম স্থানে চলে গিয়েছে ইতিমধ্যেই আমেরিকার বাজারে। এবং সামনের দিনগুলো আমরা ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি, যেটা আসলে এই এই পলিসিগত বা সাপোর্টের কারণেই কিন্তু নেগেটিভ মানে নেগেটিভ পলিসির কারণেই কিন্তু হতে যাচ্ছে। পরিস্থিতিটা খুব ভয়াবহ সামনের দিক আসছে আমাদের এই রপ্তানি খাতের জন্য। জি, এদিকে কিন্তু অর্থনীতিবিদরা আসলে আবার একটা প্রশ্ন তুলছেন যে বাংলাদেশ ব্যাংক প্রকৃত রপ্তানির যে হিসাব দিচ্ছে সেটা পুরোপুরি সঠিক কিনা। এ বিষয়ে আপনাদের আসলে এই পরিস্থিতিতে আপনাদের প্রত্যাশা সম্পর্কে জানতে চাই, মানে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা। আচ্ছা, এখন বাংলাদেশ ব্যাংক যেটা দিয়েছে আমাদের কাছে মনে হয় যে এটা সঠিক চিত্র। কারণ আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যেটা দেখেছি বা পেয়েছি অনেকটা এর কাছাকাছি আছে। মানে এইটার মধ্যে আমাদের আমি যেমন ধরুন আমি গত 2 বছর যাবৎ দ্বিমত পোষণ করে আসছিলাম ইবিবির তথ্যে। কারণ হচ্ছে আমাদের সাথে মিল ছিল। বাট বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে তথ্য সেটা কিন্তু আমাদের সাথে কিছুটা হলো সামঞ্জস্যপূর্ণ বলে আমি মনে করি। প্রাথমিক দৃষ্টিতে আমার কাছে সেটা মানে গ্রহণীয় বলে মনে হচ্ছে। তারপরও আরো যদি আমরা সমন্বিত উদ্যোগ নিয়ে আরো ইনভেস্টিগেশন করা যায়, তাহলে বলা যাবে যে এটা সঠিক, মানে পুরোপুরি সঠিক কিনা। জি, আপনার এই বিষয়ে আসলে আর কোনো কিছু বলার আছে কিনা? এই বিষয়ে আসলে আপনি বলছিলেন যে এই বিষয়ে আমার বলার একটাই আছে, সেটা হলো বাংলাদেশ ব্যাংক এই ভুল তথ্যের উপর ভিত্তি করে অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক নগদ সহায়তা প্রত্যাহারের যে উদ্যোগ এই 2-2.5 বছর আগে নিয়েছেন, সেটাকে অন্তত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করব। করে অন্তত 26 সালের এই স্টেপটা, এখন যে স্টেপটা দেওয়া হয়েছে, এটা 26 সালের জানুয়ারি থেকে বা নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত দিলেও কোনো অসুবিধা নেই। বা ইভেন আমরা 29 সাল পর্যন্ত আমরা কিন্তু সেটা পেতে পারি। তো
তো সরকার সিদ্ধান্ত নিবে যে আসলে বর্তমানে যে রপ্তানি খাত প্রচন্ড চাপে রয়েছে। কেন চাপে রয়েছে আপনারা সবাই জানেন, যে আমাদের একদিকে আমাদের গ্যাস বিদ্যুতের চরম সংকট, প্রচন্ড সংকট চলছে গ্যাসের, সেই গ্যাস পাচ্ছি না, মানে অস্বাভাবিক একটা মূল্য বৃদ্ধি করে সরকার আমাদের কাছ থেকে গ্যাসের দাম নিচ্ছে, অথচ আমাদেরকে কন্টিনিউয়াস গ্যাস সরবরাহ করতে পারছে না সরকার। বিদ্যুতের মূল্য প্রতি মাসে বাড়ছে, শ্রমিকের মজুরি বেড়েছে, ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়েছে, নানা রকমের সংকট, ব্যাংকগুলি আমাদেরকে ব্যাক টু ভ্যাকেন্সি করতে গিয়ে নানাভাবে আমাদেরকে ভোগাচ্ছে বা বিলম্বিত করছে। ফলে আমার যে এক্সিস্টিং যে রপ্তানি আদেশ এমনিতেই কম, সেই কমটাও আমরা সময় মতো কিন্তু রপ্তানি করতে পারছি না। ফলে এই প্রচন্ড সংকটের মধ্যে, যেখানে এই ইন্ডাস্ট্রিটা এখন আইসিইউতে রয়েছে, সেখানে অন্তত লাইফ সাপোর্টে যাওয়া যাতে না লাগে, এখানে প্রপার ট্রিটমেন্টটা আমরা চাই। আমরা পুনর্বিবেচনা করতে অনুরোধ করব, নগদ সহায়তাটাকে অন্তত 2026 সালের আগ পর্যন্ত, অর্থাৎ 25শে ডিসেম্বর পর্যন্ত এই ঘোষণার আগে যেটা ছিল সেটা অব্যাহত রাখার জন্য বিনীত অনুরোধ করব। তাহলে হয়তো ইন্ডাস্ট্রিটা কিছুটা হলো মানে বাঁচার জন্য আমাদের আজকের সময় আসলে একেবারেই আসলে আর সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে। দর্শক, কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে দেশের পণ্য রপ্তানির হিসাবে গড়মিল বের হয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রকৃত রপ্তানির যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গত দুই অর্থ বছরের মোট 20 মাসের রপ্তানি হিসাব থেকে 2334 কোটি মার্কিন ডলার উধাও। এসবের কারণ প্রভাব নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করেছি। দর্শক, আজ হ্যাপেনিং পয়েন্ট এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকবেন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।